হ্যালো স্টুডেন্টস, আমি ডক্টর সুদীপ চক্রবর্তী। আমি তোমাদের সামনে আসলাম কিছু কথা বলার জন্য। তোমরা হয়তো সকলেই জানো যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারিতে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো প্রাইমারিতে যারা ফর্ম ফিল আপ করছো বা যারা ফর্ম ফিল আপ করবে, যারা অলরেডি টেট পাস করে বসে আছো, আমাদের একটা ভিডিও বানিয়েছি যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, বা এই ডেসক্রিপশানে একটা লিঙ্ক থাকবে, সেখান থেকেও দেখতে পারো। এবার আসি প্রাইমারির ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে। তাহলে কি করে প্রাইমারির ইন্টারভিউয়ের প্রস্তুতি তোমরা নেবে? অনেকেই ফোন করছো, অনেকে অ্যাডমিশনও নিয়ে ফেলেছো। আমরা একটা প্রাইমারির ইন্টারভিউয়ের একটা প্রস্তুতি, একটা ব্যাচ শুরু করেছি এবং আগামীকাল থেকে এই ব্যাচটা আমরা লাইভ ক্লাসও শুরু করব। তার ফলে অনেকে অ্যাডমিশন নিয়ে ফেলেছো, অনেকে জানতে চাইছো স্যার কী হবে বা কীরকম করে আমরা শুরু করব, বা আমাদের কি কি পড়া উচিত, কোনগুলো পরীক্ষাতে আসতে পারে বা কোনগুলো ইন্টারভিউতে আসতে পারে, এক্সপার্টরা কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করবে। যেহেতু অনেক দিন ধরে এই সমস্ত বিষয় নিয়ে খুব একটা ইন্টারভিউ হয়নি বলে অনেকেই আনঅ্যাওয়ার, বা অনেকে অনেক দিন ধরে টেট পাস করে বসে আছো, তোমাদের ডিএলএড কমপ্লিট আছে, তাও তোমরা কোনো জায়গায় সুযোগ পাচ্ছ না। তো তাদেরকে বারবার করে বলবো, সুযোগ কিন্তু কম, এবং যখন সুযোগটা এসেছে তখন সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগাও। সুযোগটাকে নিজে পড়েও কাজে লাগাতে পারো। যদি মনে হয় যে না স্যার কোনো এক্সপার্ট বা কারোর আমি সাহায্য নেব, সেটাও নিতে পারো। কারণ সুযোগ খুব কম, চান্স খুব কম, এই চান্সটাকে মিস করো না। এই চান্সটাকে মিস করো না। অনেকে অনেক কথা বলবে, কিন্তু তুমি একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কিন্তু খুব ভালো ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করো। এবার চলে আসি যে ভালো ইন্টারভিউ কি করে দেব। এক নম্বর হচ্ছে, আমি প্রথমেই বলে রাখি, ইন্টারভিউ কিন্তু সম্পূর্ণরূপে তোমার হাতে নেই। ইন্টারভিউ হচ্ছে যে যিনি বা যেনারা এক্সপার্ট বোর্ডে আছেন তাদের উপরও নির্ভর করে। কারণ অনেকগুলো যখন বোর্ড বা টেবিল থাকবে, এরকম হতেই পারে যে কোনো বোর্ডে হয়তো খুব ইজি ইজি কোশ্চেন জিজ্ঞেস করেছে তোমার বন্ধু বা বান্ধবীকে বা তোমার পরিচিত কাউকে, আর তোমাকেই হয়তো কঠিন জিনিসগুলো জিজ্ঞেস করেছে, যে তুমি পারলে না, তার ফলে তোমার ইন্টারভিউটা খারাপ হয়ে গেল। অথচ হয়তো অন্য বোর্ডে এত সোজা কোশ্চেন ধরেছে, সেইগুলো হয়তো তোমাকে ধরতে, বা সেইগুলো হয়তো তোমাকে ধরলে তুমি হয়তো অনায়াসেই পারতে। তো এরকম হয়, এটা হয় না সেটা না হয়। তবে এত কিছু সত্ত্বেও কিছু কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু ইন্টারভিউতে বা ইন্টারভিউ বোর্ডে কিন্তু ইন্টারভিউটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কী কী জিনিস আমি অবশ্যই বলবো, সব কিছু আমি আলোচনা করব। এক নম্বর হচ্ছে যে তোমার অ্যাপিয়ারেন্সটা কিন্তু খুব ভালো হতে হবে। এর আগেও আমি বলেছি, বা আমার অন্যান্য ছাত্রছাত্রীরাও জানে, বা অন্যান্য এক্সপার্টরাও দেখবে বলে, যে তুমি কত বেশি জানো সেটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে দেখানোর জায়গা নয়। তুমি সঠিক জানো কিনা, যতটুকুই জানো সেটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার ফলে খুব অল্প বাক্যে, খুব সহজভাবে এক লাইনে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কোনো জিনিস যেটা জিজ্ঞেস করবে সেটাকে সবার আগে ভালো লিসেনার হও, ভালো শুনতে হবে যে ইন্টারভিউ বোর্ডে এক্সপার্টরা কি জিজ্ঞেস করছেন, ওনারা কি জানতে চাইছেন। তুমি কিছু শুনলে না, তুমি জাস্ট ওনারা যেটা জিজ্ঞেস করছে সেটা না শুনে তুমি তোমার মতো করে একটা উত্তর দিলে, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। তার ফলে খুব ঠান্ডা মাথায়, যদিও ইন্টারভিউ বোর্ডে সবাই বলে স্যার টেনশনটা কি করে কাটাবো, টেনশনটা কি করে কাটাবো। টেনশন কাটানোর উপায় খুব একটা নেই, কিন্তু বিশ্বাস করো, যখনই তুমি ইন্টারভিউ বোর্ডে ঢুকে যাবে না, তখন দেখবে টেনশন বেশি লাগে না। ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগে টেনশনটা বেশি হয়। এটা দেখবে যারা যারা ইন্টারভিউ বোর্ডে বা ইন্টারভিউয়ের কোনো প্রিপারেশন তোমরা বা ইন্টারভিউ কোনো দিয়েছো, তারা দেখবে সবসময় মনে হয় যে আগের জন যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকবে তখন তোমার হার্টবিট বেড়ে যায়, যে আমাকে কি করবে, বা আগের জনকে তো অনেকক্ষণ ধরে ধরছে, তাহলে এতক্ষণ আমাকে কি করবে। কিন্তু ইন্টারভিউ বোর্ডে যখনই ঢুকে যাবে তখন দেখবে সময়টা কেমন অনায়াসে কেটে যায়, খুব তাড়াতাড়ি কুইকলি কেটে যাবে। তার ফলে ইন্টারভিউ বোর্ডে যখন ঢুকে যাবে তখন অতটা টেনশন লাগে না। চেষ্টা করবে যে টেনশনটাকে কম লাগানোর। এবার যদি বলো স্যার টেনশনটাকে কমাবো কি করে, সেটা কিন্তু তোমাকেই কমাতে হবে। তার জন্য কি করতে হবে, তোমাকে কিছু কিছু জায়গায়, বা যদি তোমার সম্ভব হয়, তোমাকে কিন্তু ডেমো বা মক ইন্টারভিউ তোমাকে কিন্তু দিতে হবে। যত তুমি দেবে তত কিন্তু তোমার পক্ষে ইন্টারভিউ বোর্ডে অনেকটা বেশি ইজি হয়ে যাবে। কারণ দেখো, কোনো জিনিস ধরো আমি অ্যাজ এ টিচার হিসেবে যখন পড়ানো শুরু করেছি, তখন দেখবে আমার গলা কাঁপতো। আমি যখন প্রথম কোনো প্ল্যাটফর্মে পড়ানো শুরু করেছি, বা অনলাইন বা আমি অফলাইনে যে কোনো জায়গাতে, আমার কিন্তু প্রথম দিন পড়াতে যতটা অসুবিধা হয়েছে, এখন কিন্তু জিনিসগুলো খুব সাবলীল হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ভাবতে হয় না যে আমরা কি বলবো। প্রথম দিন যখন কিছু বলতে হয় তখন ভাবতে হয়, ইভেন লিখে নিয়ে যেতে হতো যে আমি এই জিনিসগুলো বলবো, একবার পড়তে হতো 1 ঘন্টা 2 ঘন্টা। এখন ব্যাপারটা সাবলীল হয়ে গেছে। কেন? কারণ অভিজ্ঞতা এমন একটা জিনিস, যে এতবার আমরা পড়িয়েছি বা এতবার একই টপিকের উপর লেকচার দিয়েছি, ফলে এখন সাবলীল, অনায়াসেই বলতে পারবো, এবং দেখো কোনো রকম না আটকে। তো এই জিনিসটা তোমাদের ক্ষেত্রেও হতে হবে, যে তুমি যখনই ইন্টারভিউ বোর্ডে যাবে প্রথমবার, তোমার কিন্তু গলা কাঁপবে, তোমার গলা শুকিয়ে যাবে, তোমার হাত কাঁপবে, তুমি কথা বলতে পারবে না। এই জিনিসগুলো করলে তো হবে না। তখনই বুঝে যাবে যে এই ছেলেটা বা এই মেয়েটা ইনএক্সপিরিয়েন্স, একে নেব না,
এর জায়গা নেই আমাদের কমিশনে বা আমাদের সরকারি চাকরিতে। তার ফলে কি হবে, তুমি হয়তো জাস্ট 1 মিনিটের টেনশন করে তুমি তোমার জীবনে একটা চাকরি হারিয়ে ফেললে, সেটা কিন্তু করো না। তার ফলে চেষ্টা করবে যে বারংবার তুমি যেই ডেমোটা দিচ্ছ সেই ডেমোটা প্র্যাকটিস করতে, সে বাড়িতে প্র্যাকটিস হোক, সে কোনো জায়গায় প্র্যাকটিস হোক, প্লাস তুমি বিভিন্ন জন এক্সপার্টের মতামত নেবে যে কী ধরনের কোশ্চিন করতে পারে। বা আমরা যে ব্যাচটা শুরু করব সেখানে কিন্তু অনেক এক্সপার্টরা থাকবেন, সেখানে অনেক স্টুডেন্টরা থাকবেন, সেখানে তুমি দেখতে পাবে যে অন্যান্য স্টুডেন্টদেরকেও কী ধরা হচ্ছে বা আমরা কী ধরনের জিনিস তোমাদেরকে বলছি, সেখানে কী ধরনের জিনিসপত্র পড়ে যেতে হবে, একটা আলোচনা বা একটা মাইন্ড সেট আপ তৈরি করে দেওয়া হবে। সেই মাইন্ড সেট আপটা কিন্তু খুব দরকার। আর যদি বলো না স্যার আমি নিজে নিজে করব, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু একদমই কোনো রকম অভিজ্ঞতা ছাড়া বা কোনো রকম প্রিপারেশন ছাড়া তুমি কিন্তু ইন্টারভিউ বোর্ডে ঢুকতে যেও না। তাহলে কিন্তু দেখবে যে তুমি কিন্তু ওখানে গিয়ে হোঁচট খেয়ে যাবে, তুমি ওখানে গিয়ে কিন্তু সাবলীল কথাবার্তা বলতে পারবে না। যাই হোক, তাহলে ইন্টারভিউ বোর্ডে 3-4টে জিনিস খুব ফ্যাক্টর। 1 নম্বর হচ্ছে তোমার অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স মানে তুমি দেখতে কিরকম সেটা না, অ্যাপিয়ারেন্স মানে তুমি কি ফর্সা না কালো, তুমি কি সুন্দর না কুৎসিত, এরকম না। অ্যাপিয়ারেন্স মানে একটা ভদ্র ফর্মাল ড্রেস পরে থাকবে, আর খুব সুন্দরভাবে তোমার ভয়েস দিয়ে, তোমার ভয়েস খুব জোরে না যে তুমি খুব চিৎকার করে কথা বলছো, আবার এমনভাবেও বলবে না যে তুমি খুব আস্তে আস্তে কথা বলছো, যাতে করে এক্সপার্টরা বলেন একটু জোরে বলুন। তার ফলে কি, তুমি ক্লাসে তো পড়াবে, তোমার ওটা ক্লাসের একটা ইন্টারভিউ বা ডেমো হবে, সেখানে তুমি যখন কিছু একটা ডেমো দেবে তখন তোমাকে কিন্তু এমন একটা ভয়েস করতে হবে যাতে করে টিচাররা বুঝতে পারে বা এক্সপার্টরা বুঝতে পারে হ্যাঁ তোমার লাস্ট বেঞ্চের ছাত্রছাত্রীরাও তোমার পড়ানো যাতে শুনতে পায়, সেরকম একটা ভয়েস। সেই ভয়েসে যাতে কোনো কাপা কাপা গলা না থাকে, সেখানে যাতে কোনো আউ না থাকে, সেখানে যাতে মাঝে মধ্যে আটকে না যাও, সেটাও দেখতে হবে। সাবলীল কথা বলতে হবে, সেই অ্যাপিয়ারেন্সটা, একটা ফার্স্ট অ্যাপিয়ারেন্স কিন্তু দরকার, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমাকে ভালো লিসনার হতে হবে। লিসনার মানে ইন্টারভিউ বোর্ডে একজনের বেশি এক্সপার্ট থাকবেন, তারা কখন কি বলছেন, কোন কোশ্চিনটা জিজ্ঞেস করছেন সেটাকে সুন্দরভাবে শুনতে হবে এবং খুব সহজ বাক্যে 1 লাইনে অ্যান্সার দিতে হবে। সেটাকে নিয়ে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে আমি জানি না, অথচ আমি জিনিসটাকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আউ করে উত্তর দিলাম, তাতে কিন্তু একদম ফলাফল বিফলে চলে যাবে, মানে উল্টো হয়ে যাবে। তার ফলে তুমি একটা কোশ্চিন তোমাকে করবে, তুমি খুব সুন্দরভাবে কোশ্চিনটা শুনবে, শোনার পর তুমি 1-2 সেকেন্ড চিন্তা করে নাও, কোনো অসুবিধা নেই, নিয়ে তারপর তুমি 1 বাক্যে উত্তর দাও একদম সহজ করে। তাহলে দেখবে যে ইন্টারভিউ বোর্ডে যারা এক্সপার্ট আছে তারা কিন্তু এটাকে ভালোবাসছে বা এটা পেয়ে খুশি হচ্ছে। একদম ভুলভাল জিনিস দেওয়ার চেষ্টা করবে না। তাহলে 2 নম্বর হচ্ছে তোমাকে ভালো লিসনার হতে হবে। 3 নম্বর কি করতে হবে, 3 নম্বর হচ্ছে কিছু কিছু ছোটোখাটো জিনিসগুলো তুমি হয়তো পারলে না, সেটাকে তোমাকে ম্যানেজ করতে হবে। কিরকম ম্যানেজ, ওটা কিন্তু উপস্থিত বুদ্ধি। তোমার ওই জায়গায় দেখতে হবে যে আমি ধরো কোনো একটা জিনিস খুব ভালো জানি না বা একদম শিওর না, তুমি হতে পারে যে তুমি যদি একদমই শিওর না হও যে না ভুল হতে পারে, তাহলে তুমি ওটা স্কিপ করে যাও, ছেড়ে দাও যে আমার এটা জানা নেই। আর তুমি যদি দেখো না আমি 70% বা 80% শিওর, তুমি সেটা বলো, এটাকে বলতে হবে। তো সেটা কিন্তু তোমাকে ম্যানেজ করতে হবে, একটা উপস্থিত বুদ্ধি, বা কখন দেখবে কে কোন কোশ্চিনটা জিজ্ঞেস করছে সেই অনুসারে। বা অনেক সময় অনেক কিছু ব্যক্তিগত কোশ্চিনও জিজ্ঞেস করতে পারে, যে তুমি হয়তো হায়ার স্টাডি করছো, তুমি প্রাইমারিতে জয়েন করবে কেন, বা তুমি তো হায়ার স্টাডি করছো, বা তুমি হয়তো অন্য কোনো জবে আছো, তাহলে তুমি এখানে আসবে কেন। একদম ঘাবড়াবে না, কারণ ঘাবড়ে যাওয়াটাই কিন্তু আমাদের একদম কাল হয়ে যাবে। এক্সপার্টরা চাইবেনি কিন্তু তুমি যাতে ঘাবড়ে যাও। তার ফলে এক্সপার্টরা কিন্তু অনেক ধরনের কোশ্চিন জিজ্ঞেস করবেন এবং তোমাদের কিন্তু সেই কোশ্চিনগুলো একদম না ঘাবড়ে, তুমি 1-2 নাও পারতে পারো, তাতে কিন্তু চাকরি যায় না, বরঞ্চ তুমি যদি ঘাবড়ে যাও তাতে সম্ভাবনা কম। তো যাই হোক, আমাদের প্রাইমারির যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে ডেমো থাকবে, তোমরা সকলেই জানো 5 নম্বরের ডেমো আর 5 নম্বরের ইন্টারভিউ। তো ডেমোটা খুব ভালো করে বলতে হবে। এবার এই ডেমোটা কিন্তু ক্লাস 1 থেকে 5 যে প্রাইমারি বোর্ডের যে আমাদের সিলেবাস আছে তার মধ্যে থেকেই তোমাকে চয়েস করতে হবে। এবার চয়েস করার পর হয়তো তোমাকে চয়েস করলো বা তোমাকে হয়তো বলে দিল যে তুমি এই অন্য টপিকের উপর একটা বলো, এটা ইন্টারভিউ বোর্ডে ডিপেন্ড করছে তোমাকে নিজেকে চয়েস করতে দিবে না তোমাকে বলবে যে ওদের ইচ্ছা মতো। ওদের ইচ্ছা মতো সবসময় বলা যাবে না, হঠাৎ করে হয়তো তোমাদেরকে নিজেদেরকেই চয়েস করতে দিবে। সেই ডেমোটা সুন্দরভাবে বলতে হবে এবং সেটা বলেই দিলাম যে না চিৎকার করে, না আস্তে আস্তে, একদম একটা নর্মাল ভয়েসে তাদের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে, আমি চোখ নিচু করে কথা বলবো সেটা না, আমি চোখ নিচু করে কথা বলবো মানে আমার কনফিডেন্টের অভাব। মনে রাখবে তোমাকে, তোমার মধ্যে টেনশন থাকবে, কিন্তু তোমাকে একটা অভিনয় করতে হবে। সেই অভিনয়ের মধ্যে তোমাকে ওনাদেরকেও নিতে হবে যাতে করে তোমার অভিনয়টা বুঝতে না পারে ওনারা। টেনশন হয় না, প্রত্যেকের টেনশন হয়। যারা এক্সপার্ট বোর্ডে বসে থাকেন তাদেরকে যদি টেবিলের এই পারে ডাকা হয় না যে আপনিও ইন্টারভিউয়ার, আপনাকেও কোশ্চিন করাবে, তাহলে তাদেরও দেখবে টেনশন হবে। হ্যাঁ, টেবিলের ওই পারে তারা এক্সপার্ট, তাদের হয়তো সেই কারণে টেনশন হয় না, তাদেরকে কেউ কোশ্চিন করার নেই, কিন্তু যখনই এই পারে আসবে তখন হবেই। তার ফলে একটা স্টুডেন্টের টেনশন হবে না, হবে, কিন্তু তোমাকে অভিনয়ের মাধ্যমে দেখাতে হবে যে আমার টেনশন হয়নি। তোমার ভেতরে যা আছে সেটা যাতে কেউ বুঝতে না পারে।
তোমাকে সাবলীলভাবে তাদের কোশ্চেন শুনতে হবে, চোখে চোখ রেখে, আবার বড় বড় চোখ করে না, তা আমি মাথা নিচু করে বলছি এটা যাতে না হয় যে সবসময় আমি মাথা নিচু করে, তাহলে ভাববে যে ছেলেটার বা এইটা মেয়েটার মধ্যে কনফিডেন্ট নেই। তাহলে তোমাকে কনফিডেন্টটা শো করতে হবে, তাতে যে কোশ্চেন করবে তার দিকে চোখে চোখ রেখে এবং একটা হাসি মুখে, সবসময় একটা হাসি মুখে, একদম গম্ভীরভাবে সিরিয়াসভাবে বললাম সেটা না। কারণ ছাত্রছাত্রীদের যখন তোমরা পড়াতে যাবে, তোমাদের ইন্টারভিউটা তো পড়ানোর জন্য একটা স্কুলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের, তো তাদেরকে যখন তুমি হাসি মুখে না পড়াতে পারলে তাহলে তুমি তোমার চাকরি দেবে? একদমই দেবে না। তোমাকে একটা হাসি মুখে সবসময় কথা বলতে হবে, মুখের মধ্যে একটা হাসি এবং একটা নর্মাল ভয়েস, এবং তাদের দিকে তাকিয়ে তোমাকে উত্তর দিতে হবে। এই কিছু কিছু জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মেনটেন করতে হবে। আরও অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে সব বলবো। এবার চলে আসি যে আমাদের স্যার কি কি কোশ্চিন ধরতে পারে। এক হচ্ছে ইন্টারভিউয়ের কোনো সিলেবাস হয় না, ইন্টারভিউয়ের কোনো সিলেবাস হয় না। তাহলে কি স্যার গ্র্যাজুয়েশন থেকে ধরবে? না, গ্র্যাজুয়েশন বা যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলেছে সেখান থেকে খুব সম্ভবত ধরবে না। ধরবে কি? ধরবে হচ্ছে তুমি যেই স্কুলে পড়াতে যাচ্ছ, যেই সাবজেক্টটা নিয়ে পড়াতে যাচ্ছ, যেই ক্লাসগুলো পড়াতে যাচ্ছ, সেইখানকার বিষয়গুলো তোমাদের ধরবে। এবার সেইখানকার বিষয় মানে কি স্যার শুধু 1 থেকে 5 শুধু বাংলা, ইংরেজি, ম্যাথ বা অঙ্ক এই ধরনের জিনিসপত্রগুলোই না, তার বাইরেও কিছু ধরতে পারে। যেমন ছাত্র এবং শিক্ষকের মধ্যে কি সম্পর্ক, বা তুমি গঠনমূলক কি বা সামাজিক চেতনামূলক অনেক ধরনের কোশ্চিন আছে, বা তোমার জেলা সম্পর্কে তোমার পরিচয় আছে কিনা, একটা জিওগ্রাফিক্যাল নলেজ, এই ধরনের অনেক কিছু কিন্তু ধরতে পারে। তো এডুকেশন যেটাকে আমরা বলি যে চাইল্ড ডেভেলপমেন্ট বা পেডাগজি, সেই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, সেইগুলো থেকেও কোশ্চিন ধরতে পারে। দ্বিতীয়ত হচ্ছে তোমার সামাজিক চেতনা, সেখান থেকেও। তৃতীয়ত হচ্ছে বিভিন্ন ধরনের মতামত তোমাকে চাইতে পারে, যে আচ্ছা 1 থেকে 5 এই বাচ্চাদেরকে পড়ানোর জন্য হয়তো দুটো ছাত্র খুব বদমাশি করছে, তাহলে তুমি কি করবে, এই ধরনের জিনিসগুলো। বা হয়তো বললো যে আচ্ছা পাস ফেল কি উঠিয়ে দেওয়া উচিত, তোমার মতামত কি, তাহলে এই ধরনের মতামতগুলো কিন্তু জিজ্ঞেস করবে। বা তুমি কেন শিক্ষক হতে চাও, তো এই একই ধরনের কিন্তু কোশ্চিন অ্যান্সার করলে হবে না, তোমাকে কিছু ইউনিক বা নতুনত্ব কিন্তু তোমাকে বলতে হবে। সেই নতুনত্বগুলো যে স্যার আমি কেন শিক্ষক হতে চাই, কারণ আমার বাবা শিক্ষক, তাকে দেখে করেছি, বা আমার কোনো শিক্ষক তার প্রিয় তাকে, এগুলো সব একই বস্তা পচা জিনিস, সেই আগেকার জিনিস, মান্ধাত্য আমলের জিনিস। এখন সবকিছু আপ টু ডেট। তার ফলে যদি তাদের চোখে তোমাকে লাগাই, তোমাকে যদি তাদের চোখে লাগাতে হয় যে না আমার মধ্যে কিছু এক্স ফ্যাক্টর আছে, আমার মধ্যে কিছু নতুনত্ব আছে, তাহলে কিন্তু তোমাকে একটা ইউনিক জবাব দিতে হবে। সেই ইউনিক জবাবগুলো আমরা গাইড করে দেবো, যে কি কি বলতে হয়, কি ধরনের, সব কিছু কিন্তু আমি গাইড করে দেবো, কোনো চিন্তা নেই। তো যাই হোক, আমি একটু বলে দিই আমাদের এই ধরনের জিনিসপত্র কিছু পড়তে হবে। যেমন ধরো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে শিক্ষার মূল্যায়ন ও পেডাগজি। হ্যাঁ, তো সেখানে কি কি পড়তে হবে, দেখো সিলেবাস তো ওরকম ভাবে বলা যায় না, কিন্তু একটা মোটামুটি ওভারভিউ দিলে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের কোশ্চিন আমাদের ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করতে পারে, বা আরো কি কি আমাদের পড়তে হবে। যেমন ধরো এরকম কোশ্চিনও জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা বলো তো মূল্যায়ন বলতে কি বোঝায়, এটা জিজ্ঞেস করতেই পারে যে মূল্যায়ন বলতে কি বোঝায়, ঠিক আছে, এটা জিজ্ঞেস করতে পারে। তো তখন তোমাকে কিন্তু না জানা থাকলে, একদম ধরো তুমি জানো না, তুমি কিন্তু বলতে পারবে না যে মূল্যায়ন মানে কি, তুমি কিন্তু বলতে পারবে না, কারণ তোমার কিছু জানা নেই। তখন তুমি আমতা আমতা করবে, উল্টো পাল্টা বলার চেষ্টা করবে, যেটা ওদের পছন্দ হবে না, এবং তুমি কিন্তু বাদ পড়ে যাবে। তার ফলে এই যে মানুষের জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত মানুষের ব্যক্তি জীবনে যেসব আচরণগত পরিবর্তন ঘটে থাকে, আমাদের যে পরিবর্তন, আমরা সবসময় পরিবর্তনশীল, সবসময় আমরা একই না, আমরা তো ধ্রুবক না যে সবসময় একই পথে চলবো। আমাদের মধ্যে পরিবর্তন আছে, সমস্ত ধরনের পরিবর্তন থাকে। তার সঠিক যে পরিমাপ, সেই পরিমাপ নির্ণয় করাকেই মূল্যায়ন বলে। এইভাবে সুন্দরভাবে যদি বলতে পারো, বা তুমি তোমার মতো একটু গুছিয়েও বলতে পারো যে হ্যাঁ স্যার আমার জানা আছে, এবার আমি আমার মধ্যে নিজস্ব একটা ছোঁয়া দিলাম, তুমি একটু অন্যভাবে বললে তাও হবে, কোনো, কিন্তু তোমার বিষয়টা জানা থাকতে হবে। তোমরা যদি বিষয়টা না জানো তাহলে তুমি কি করে বলবে যে মূল্যায়ন কাকে বলে, তখন তোমাকে আন্দাজে বলতে পারে, আন্দাজে বলা বলে তখন এক্সপার্টটা বুঝে যাবে যে তুমি কিন্তু পড়ে আসো, বা তুমি তোমার কোনো প্রেজেন্স অফ সেন্স নেই, তুমি কিছু উপস্থিত বুদ্ধিও নেই যে তোমাকে বলতে কি হয়। তার ফলে সেটা তারা কনসিডার করবে না। মূল্যায়নের উদ্দেশ্য, এই মূল্যায়ন জিনিসপত্রগুলো, মূল্যায়নের কটি উপাদান কি কি, এগুলো কিন্তু সব জানতে হবে। মূল্যায়নের পদ্ধতি বুঝতে পারছি, তাহলে মূল্যায়ন সম্পর্কে ভালো করে জানতে হবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে আচ্ছা মূল্যায়ন হলো, এবার শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন কাকে বলে, এইগুলোও কিছু জানতে হবে। মূল্যায়নের দিক, মূল্যায়নের সত্তা, এগুলো কিন্তু সব ভালো করে পড়তে হবে মূল্যায়ন সম্পর্কে। তারপরে দেখো একটা কোশ্চিন আছে, পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা কি আছে, তোমাকে ধরতে পারে। আচ্ছা বলো তো পরীক্ষা পদ্ধতি তার কি প্রয়োজনীয়তা আছে? তুমি এবার ওখানে হঠাৎ করে যখন কোশ্চিনটা ফেস করবে, তুমি কিন্তু কিছু উত্তর দিতে পারবে না, টেনশনে পড়ে যাবে যে কি বলবো। তখন কি করতে হবে, তোমার যদি একটা পড়া থাকে, যে একটা জিনিস জানা আছে যে পরীক্ষা পদ্ধতির সাহায্যে আমরা কি করি, ছাত্রছাত্রীদের অগ্রগতির পরিমাপ মাপা হয় বা পরিমাপ করা সম্ভব হয়, এটা যদি বলি। তারপর তুমি তোমার মতো করে কিছু একটা বলো, নিজস্ব ছোঁয়া লাগাও, সেগুলো হবে, কোনো অসুবিধা নেই। তারপরে ধরো এই যে নার্সারি বিদ্যালয়, কারণ তুমি তো প্রাইমারি পড়াচ্ছ, তাহলে নার্সারি বিদ্যালয় কোথায় কে প্রথম প্রবর্তন করেন এটা বলতে হবে।
যে নার্সারি বিদ্যালয় র্যাচেন ম্যাকমিলান এবং মার্গারেট ম্যাকমিলান নামে দুই বোন ইংল্যান্ডে প্রথম স্কুলটা চালু করেন নার্সারিতে। এই অ্যান্সারগুলো তোমার যদি না জানা থাকে তাহলে তোমার ইন্টারভিউ কিন্তু খুব একটা ভালো হবে না এবং সুযোগ খুব কম, তার ফলে এই সুযোগটাকে কিন্তু হাতছাড়া করো না। তারপরে ধরো বললাম না যে শিক্ষকদের লক্ষ্য কি হবে, এবার সেই সময় তোমার হঠাৎ করে যদি এই জিনিসগুলো জানা না থাকে, তুমি কি লক্ষ্য তুমি কিন্তু বলতে পারবে না, বা তুমি এমনভাবে বলবে যেটা হয়তো ওদের পছন্দ হবে না। কারণ সব কিছু বলা তো না, সুন্দরভাবে বলাটার মধ্যেও একটা কি বলবো যে একটা জিনিস আছে যে সুন্দরভাবে বলতে হবে। তাহলে কি শিক্ষকদের লক্ষ্য কি? শিক্ষকদের লক্ষ্য হলো ছাত্রদের সামাজিক মূল্যবোধ জানানো। তুমি আবার বলবে স্যার শিক্ষকদের লক্ষ্য হচ্ছে খালি পড়ানো, এই জিনিসগুলো না, এগুলো বুঝে যাবে যে এ তো পাতি অ্যান্সার হয়ে গেল। শিক্ষকদের লক্ষ্য হচ্ছে পড়ানো, তাকে গাইড করা, এই ধরনের জিনিস বলবে, অবশ্যই বলতে পারো, কিন্তু তার আগে একটা সুন্দরভাবে বলতে হবে যে তাদের মূল্যবোধ জাগানো, তাদের মৌলিক গুণের বিকাশ ঘটানো। তাদের এই ওয়ার্ডগুলো যখনই বলবে তখন বলবে বাহ, এই ছাত্র বা এই ছাত্রীটার মধ্যে একটা সেন্স আছে, খুব সুন্দর বাংলা বলতে পারে, তার ফলে ছাত্রছাত্রী লাভবান হবে, একে আমি নেব। এই জিনিসগুলো তোমাদের কিন্তু একটু করতে হবে, ঠিক আছে? শিক্ষক হয়ে কিভাবে তুমি একজন বদ ছাত্রকে সংশোধন করবে তোমার মাথায় কিন্তু রাখতে হবে যে হ্যাঁ, শিক্ষক হয়ে আমি ছাত্রটির মানসিক অবস্থা, মানে এই ধরনের কোশ্চেনগুলো সবসময় লাইটলি নিতে হয়। লাইটলি, যতই বদ হোক তাকে পানিশমেন্ট দেবো না, তাকে আমি শেখাবো, কি করে শেখাবো, সেই যদি খুব পড়াশোনায় বাজে হয় তাদেরকে আলাদাভাবে কেয়ার করব। তো এই জিনিসগুলো কি কি বলতে হয় না বলতে হয় সেগুলো যদি তোমরা না জানো তাহলে কিন্তু ইন্টারভিউতে ভালো ইন্টারভিউ দিতে পারবে না। পাশাপাশি আমাদের কিন্ডারগার্টেনের প্রবক্তাকে, নার্সারিকে চালু করেন, এই জিনিসগুলো কিন্তু পাঠ্যক্রম, এই যে তোমরা যে সিলেবাস, সেই পাঠ্যক্রম বলতে কি বোঝো, কোনো শিক্ষক ক্লাস করলে ছাত্ররা কেন গোলমাল করে, এই ধরনের জিনিসগুলো, যে শিক্ষক ক্লাস করেছে ছাত্ররা গোলমাল করছে কেন করছে, বা করলে তুমি কি করবে তোমার ক্লাসে যদি করানো হয়, এই অ্যান্সারগুলো যদি না দিতে পারো তাহলে কিন্তু ইন্টারভিউ ভালো হবে না। তাহলে কি ধরনের কোশ্চিন আসতে পারে আমরা আরো আলোচনা করব, কিন্তু আপাতত এই যেমন বুনিয়াদী শিক্ষার প্রবক্তাকে, মহাত্মা গান্ধী হচ্ছে বুনিয়াদী শিক্ষার প্রবক্তা, সঙ্গে সঙ্গে বলে দিতে হবে, তুমি যদি না জানো তাহলে পারবে না। তো আমাদের 1 নম্বর হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট এডুকেশন, এডুকেশন জিনিসটা, পেডাগজি, এটা কিন্তু পড়তে হবে। 2 নম্বর হচ্ছে তোমার জিওগ্রাফিক্যাল নলেজ, তোমার জেলা সম্পর্কে, যেমন আমি একটু দেখাই, এগুলো তো আলোচনা করছি, আরো ধরো আমি কিছু কিছু জিনিস তোমাদের জন্য তৈরি করে এনেছি, আমি একটু বলে দিই তাহলে তোমাদের বুঝতে হয়তো খুব সুবিধা হবে। আরো অনেক কোশ্চিন আছে, কোশ্চিনের শেষ নেই, মানে এরকম প্রচুর কোশ্চিন, সব কিছু প্রোভাইড করে দেবো আমি, কোনো অসুবিধা নেই। যেমন ধরো কলকাতা জেলা, ঠিক আছে, যেহেতু এই জেলাটা আমাদের 1 নম্বর আমাদের রাজধানী, সেটা এটাই আলোচনা করছি। ধরো বললো কলকাতা জেলাতে যারা আছো, এবার তুমি ধরো যে কলকাতাতে নেই, তুমি উত্তর 24 পরগনাতে আছো, আর তুমি বলে আমি কলকাতা সম্পর্কে জানি না কারণ আমি তো ওখানে থাকি না, তাহলে কিন্তু এটাকে বোকা বোকা হয়ে যাবে। তার ফলে প্রত্যেকটা জেলা সম্পর্কে তোমাকে জানতে হবে। যেমন কর্কটক্রান্তি রেখা কোথায় থাকে, বা তুমি বলে আমার জেলা দিয়ে যায় না ভাই, আমি তো তাহলে বলতে পারবো না, সেটা তো হবে না, তোমাকে বলতে হবে যে অমুক জেলা দিয়ে যায়, অমুক জায়গা দিয়ে যায়। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো ধরো কলকাতা জেলা, এত আয়তন এগুলো দরকার নেই, কিন্তু সবচেয়ে ছোট জেলা জিজ্ঞেস করতে পারে হঠাৎ করে, সব থেকে ছোট জেলা, তখন বলবে কলকাতা। তারপরে হয়তো বলতে পারে কলকাতা জেলায় কোন নদী গেছে, হুগলি নদী গেছে, এই গেছে, এগুলো। তারপরে বলবে হয়তো ফোর্ট উইলিয়াম কলেজ কোথায় আছে, তখন বলবে কলকাতায়। কলকাতায় কোনো কি মহকুমা আছে, কতগুলো, এরকম জিজ্ঞেস করবে, কলকাতায় কতগুলো মহকুমা। এবার তুমি হয়তো বললে কলকাতায় কতগুলো, আমি তো জানি না, আন্দাজে বলে দিই 2-1টা, না, কলকাতায় কোনো মহকুমা নেই। তাহলে এগুলো যদি তুমি না পড়ে যাও, তোমার যদি জেলা সম্পর্কে এবং তোমার পার্শ্ববর্তী জেলা সম্পর্কে যদি তোমার আইডিয়া না থাকে, তাহলে কিন্তু তুমি কিছুতেই ভালো পরীক্ষা, ভালো ইন্টারভিউ দিতে পারবে না। তারপর ধরো আমি বললাম আরো অনেক কিছু আছে কলকাতা জেলা সম্পর্কে, কলকাতা জেলার নামকরণ কেন হয়, কলকাতা জেলার কিছু বিখ্যাত ব্যক্তি, কলকাতা জেলার আবহাওয়া দপ্তর কোথায় আছে, আলিপুরে আছে কিনা, এই ধরনের জিনিসপত্র থাকবে। প্রথম ঘোড়ায় টেনা কাম, এই সমস্ত থাকবে। হ্যাঁ, এইবার কলকাতা আরো, মানে আমরা প্রচুর জিনিসপত্র কলকাতা থেকে রেডি করে দিয়েছি, প্রচুর, এত জিনিসপত্র কলকাতা থেকে রেডি করে দিয়েছি যে ওগুলো সব পড়তে পারবে, ঠিক আছে? বিদ্যাসাগর সেতু কোথায় আছে না আছে। নেক্সট দেখো হাওড়া জেলা, হাওড়া জেলা সম্পর্কে জানতে হবে। এরকম যতগুলো জেলা আছে পশ্চিমবঙ্গে, কতগুলো জেলা আছে সেটা ধরতে পারে, কতগুলো রাজ্য আছে। তারপরে আমাদের বিভিন্ন ধরনের জিকে বা কারেন্ট অ্যাফেয়ার সেগুলো থাকবে, যে এই যে ঘটছে, এই ধরো খেলা হলো ক্রিকেট খেলা, ক্রিকেট খেলাতে ধরো যে মহিলা যে ক্রিকেট খেলা, সেখানকার বলতে পারে মেয়েদেরকে বিশেষ করে যাচ্ছে মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেনকে, তুমি হয়তো বলতে পারলে না, তুমি হয়তো ভাবলে মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেনকে হরমনপ্রীত কৌর, এগুলো বলতে হবে। তুমি হয়তো কোনো কিছু বলবে যে আচ্ছা এবার ওয়ার্ল্ড কাপ মহিলা কে জিতেছে, তুমি হয়তো বলতে পারো না, তুমি খেলা দেখো না, তোমাকে এগুলো তৈরি করে, তুমি না দেখো কিন্তু তোমাকে তৈরি করে যেতে হবে। কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্স, চাইল্ড এডুকেশন বা চাইল্ড সাইকোলজি, পেডাগজি, নিজের জেলা সম্পর্কে নলেজ, জিওগ্রাফিক্যাল নলেজ, জিকে, বিভিন্ন ধরনের কোশ্চিন, এবং 1 থেকে 5 অব্দি যে সিলেবাস, সেই সিলেবাস থেকেও কিন্তু বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স, বাংলা, ইংরাজি, কে কোন বই লিখেছে, কার কি ছদ্মনাম, এত কিছু কিন্তু আমাদের তৈরি করে যেতে হবে। সময় খুব কম,
শুনছি যে ডিসেম্বরের 3rd উইক বা 4th উইক থেকে হয়তো শুরু হয়ে যাবে ইন্টারভিউ। তার ফলে সময় বেশি পাবে না, হাতে হয়তো একটা মাসও পাবে কিনা সন্দেহ। এই একটা মাস কিন্তু খেটে নাও, এবং সম্ভব, মানে এটা সম্ভব। এবং যারা যারা টেট পাস করেছো, যাদের ডিএড আছে, যারা যারা ফর্ম ফিল আপ করছো, যারা অ্যাপ্লাই করছো, তারা কিন্তু এই পরীক্ষাগুলো সব দিতে থাকো এবং এই ইন্টারভিউতে কিন্তু পার্টিসিপেট করো ভালো করে, এবং পাওয়ার জন্য পার্টিসিপেট করো। শুধু আমি ইন্টারভিউতে যাব এইটা যাতে না হয়, মানে অন্তত ইন্টারভিউতে গিয়ে যাতে আমি আমার জবটা সিকিউর করতে পারি, এই হচ্ছে বিষয়। যাই হোক, তো তোমরা যদি চাও তো আমাদের একটা ইন্টারভিউ ব্যাচ কাল থেকে স্টার্ট হচ্ছে, তোমরা অ্যাডমিশন নিতে পারো। সেখানে আমরা স্টাডি মেটেরিয়াল সব প্রোভাইড করে দেবো। অনলাইন ব্যাচ, সেখানে অনলাইনে মক ইন্টারভিউ ডেমো দিতে পারবে। আমরা অনলাইন লিঙ্কে যখন ক্লাস নেব তখন সেখানে তুমি তোমার ক্যামেরা দিয়ে, বা আমি যে লিঙ্কে দেবো সেখানে তুমি সামনে থেকে তুমি ডেমো দিতে পারো। সেখানে আমি বলে দিতে পারবো যে কোথায় কোথায় প্রবলেম আছে, আমাদের এক্সপার্টরা বলতে পারবে যে হ্যাঁ এই জায়গাতে সমস্যা আছে, বা এটা তুমি একটু রেকটিফাই করো, এটাকে তুমি একটু চেঞ্জ করো। প্লাস আমরা কী ধরনের কোশ্চিন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। প্লাস একটা মক ইন্টারভিউ, একাধিক হতে পারে মক ইন্টারভিউ, যেখানে তুমি থাকবে এবং আমাদের এক্সপার্টরা থাকবেন, সেখানে কোশ্চিন করবেন র্যান্ডমলি। কী ধরনের কোশ্চিন, সেটা খারাপ হোক ভালো হোক, সেখান থেকে তো প্রস্তুতি, বা অন্যান্য ছাত্রছাত্রীরা যারা থাকবে তাদেরকে কী ধরনের কোশ্চিন করা যায় সেগুলোও তোমরা দেখতে পাবে। তার ফলে অনলাইনে যে কোনো জেলার স্টুডেন্টরা কিন্তু বাড়িতে বসে বসে সুন্দরভাবে প্রিপারেশন তৈরি করতে পারবে। যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে এই কন্ট্যাক্ট নাম্বার 9432849311 এখানে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ করো, কল করো। সেখানে কিন্তু আমরা ভর্তির প্রক্রিয়া সব বলে দেবো। অল দ্য বেস্ট, ভালো হোক তোমাদের।